হ্যালো বন্ধুরা, স্বাগতম দ্য শো চ্যানেলে। আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি 2018 সালের হরর থ্রিলার মুভি হেরিডিটরি, যেখানে একটি পরিবারকে মোকাবেলা করতে হয় তাদের অতীতের অন্ধকারের সঙ্গে, যা একে একে সবকিছু ধ্বংস করে দেয়। চলুন সিনেমার গভীরে ঢুকে দেখি কিভাবে এই ভয়ঙ্কর গল্প সবকিছু ধ্বংস করছে। গল্পটি একটি ছোট মিনিয়েচার বাড়ি দেখে শুরু করা হয়, যা সূক্ষ্ম শিল্পকর্মের মাধ্যমে তৈরি। মিনিয়েচার শিল্পে স্বাভাবিক আকারের তুলনায় খুব ছোট জিনিসপত্র তৈরি করা হয়। এখন ক্যামেরা সে ছোট্ট বাড়ির দিকে জুম করে এবং আমরা জানতে পারি যে যেখানে মিনিয়েচার বাড়িটি রয়েছে সেখানে একটি পরিবার বসবাস করে। এই পরিবারে এক বৃদ্ধা নারী মারা গেছে এবং এখন এই পরিবার তার শেষকৃত্যে যাচ্ছে। এই পরিবারের বৃদ্ধা নারীর মেয়ে ছিল, যার নাম অ্যানি। তার স্বামী ও 2 সন্তান ছিল, একটি ছেলে ও একটি মেয়ে। অ্যানির মেয়ে শুরু থেকে বেশ অদ্ভুত ছিল। সে অদ্ভুত কাজ করত এবং অস্বাভাবিক আচরণ করত, যেমন প্রচণ্ড শীতে ছোট্ট ঘরে ঘুমানো, অদ্ভুত পোশাক পরা ইত্যাদি। এছাড়াও সে মেয়ে ছোট হলেও তার শরীর বড় মানুষের মতোই ছিল, আর তার চেয়ে মোটেও স্বাভাবিক ছিল না। এখন এই পরিবার যখন অ্যানির মায়ের শেষকৃত্যে পৌঁছায়, সেখানে অনেক অচেনা লোক উপস্থিত ছিল। যখন অ্যানি শেষকৃত্যে বক্তব্য দিচ্ছিল, তখন তার মেয়ে একটি অদ্ভুত শব্দ করে। অ্যানি তার গলায় একটি অদ্ভুত নকশার লকেট পরেছিল এবং এইরকম লকেট তার মায়ের গলাতেও ছিল। অচেনা লোকদের উপস্থিতি আশ্চর্যজনক ছিল, কিন্তু আরও আশ্চর্যজনক ছিল যখন এক ব্যক্তি অ্যানির মেয়ের দিকে তাকিয়ে হাসে এবং মেয়েটিও তার দিকে তাকিয়ে থাকে। শেষকৃত্যের পর এই পরিবার বাড়ি ফিরে আসে। সবাইকে জানানো হয় যে অ্যানি একজন মিনিয়েচার শিল্পী এবং শুরুর মিনিয়েচার বাড়িটি সেই তৈরি করেছিল, কিন্তু সে সবসময় চিন্তিত ও দুঃখে ডুবে থাকত। অ্যানির ছেলে পিটার কিছুটা অদ্ভুত ছিল। সে ধূমপান সহ নানান ধরনের নেশায় আসক্ত ছিল। এই পরিবারে অ্যানির স্বামী একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এখনও স্বাভাবিক ছিলেন, তবে তার মেয়েটি ছিল সবচেয়ে অদ্ভুত। রাতে ঘুমানোর সময় সে তার মা অ্যানিকে জিজ্ঞাসা করে, দাদির মৃত্যুর পর কে আমার যত্ন নেবে? অ্যানি উত্তর দেয়, আমি রাখবো মা, আমি তোমার মা, আমাকে রাখতে হবে। এটা শুনে তার মেয়ে আরেকটি অদ্ভুত প্রশ্ন করে, তুমি মারা গেলে কে আমার যত্ন নেবে? এটা শুনে অ্যানি ভয় পেয়ে যায়, কিন্তু পর মুহূর্তে সে বলে, তোমার ভাই পিটার, সে তোমার যত্ন নেবে। অ্যানি বলে, আমার মা মানে তোমার দাদি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এটাই যে ছোটবেলায় তিনি আমাকে তোমার কাছে আসতে দিতেন না এবং তিনি নিজেই তোমাকে দুধ খাওয়াতেন। তার মেয়ে জবাব দেয়, কিন্তু দাদি তো ছেলে চেয়েছিলেন, কিন্তু যখন আমি জন্মালাম তখন বাধ্য হয়ে তিনি আমাকে ভালোবাসতেন। মেয়েকে ঘুম পাড়ানোর পর অ্যানি তার মায়ের জিনিসপত্র খুঁজতে শুরু করে। সেখানে সে একটি চিঠি পায়, যেখানে অ্যানির মা তার কাছে ক্ষমা চেয়েছিলেন। লেখা ছিল, তুমি সবার জন্য উৎসর্গিত হবে, যা অত্যন্ত মূল্যবান, এবং এর বিনিময়ে তোমাকেও একটি পুরস্কার দেওয়া হবে। তার মায়ের এই কথা বলার উদ্দেশ্য ছিল অ্যানির কাছে একটি বার্তা পাঠানো। পরদিন যখন অ্যানি মেয়ে ক্লাসে বসেছিল, হঠাৎ জানালার পাশে একটি পাখি প্রচণ্ড জোরে ধাক্কা খায়, যার ফলে সেটি মারা যায়। ক্লাসে একটি কাঁচি ছিল, যার সাহায্যে অ্যানির মেয়ে মৃত পাখিটির গলা কেটে ফেলে এবং কাটা মাথাটি সে পকেটে রেখে দেয়। যখন সে বাড়ি ফিরছিল, আমরা দেখি অন্য পাশে এক নারী দাঁড়িয়ে আছে, যিনি এক দৃষ্টিতে অ্যানির মেয়ের দিকে তাকিয়েছিলেন। এখন এই পরিবার সিদ্ধান্ত নেয় অ্যানির মায়ের ঘর বন্ধ করে দেবে, কিন্তু তার আগে আমাদের একটি ঘর দেখানো হয়, যেখানে অনেক জাদুটনার চিহ্ন ছিল, যা অশুভ শক্তি এবং ব্ল্যাক ম্যাজিকের ইঙ্গিত দিচ্ছিল। এখন অ্যানির স্বামীর ফোনে একটি কল আসে, কেউ অ্যানির মায়ের কবর খুঁড়ে তার মৃতদেহ বের করে নিয়ে গেছে। এটা জানার পর সে খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সে তার পরিবারের কাছে এটি গোপন রাখে, কারণ সে তার স্ত্রী অ্যানিকে উদ্বিগ্ন করতে চায়নি। পরের দিন অ্যানি একটি গ্রুপ সেশনে যোগ দেয়, যেখানে অনেক অচেনা লোক আসে। তারা একে অপরের সাথে নিজেদের কষ্ট ভাগ করে হালকা বোধ করে। এভাবে তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে। অ্যানিও এখানে প্রায় আসতে শুরু করে। এখানে সে তার মায়ের সম্পর্কে অনেক অদ্ভুত কথা বলে। সে বলে, আমার মা একটু পাগল টাইপের ছিলেন। তিনি আমার ভাইয়ের শরীরে অন্য কাউকে প্রবেশ করাতে চেয়েছিলেন, কিন্তু আমার ভাই এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এরপর আমার বাবাও কোনো কারণে মারা যান। এছাড়াও আমার মা এত অদ্ভুত ছিলেন যে আমি জানতাম না কিভাবে তিনি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তার এক ধরনের অদ্ভুত শক্তি ছিল, যার মাধ্যমে তিনি পুরুষদের শরীরে কিছু ঢুকিয়ে দিতেন, ফলে তারা আমার মায়ের নিয়ন্ত্রণে চলে আসতো। এই জন্য যখন আমার ছেলে পিটার জন্মায়, আমি তাকে আমার মায়ের কাছে যেতে দিইনি, কিন্তু যখন আমার মেয়ে জন্মায়, যেহেতু সে মেয়ে ছিল, আমি তাকে আমার মায়ের কাছে যেতে দিয়েছিলাম। এবং হয়তো এই কারণ যে আজ আমার মেয়ে এতটা অদ্ভুত, সে স্বাভাবিক মনে হয় না। এখন অ্যানির মেয়ে তার ঘরে ছিল। হঠাৎ সে একটি উজ্জ্বল আলো দেখতে পায়, যা তাকে একটি মাঠের দিকে নির্দেশ করছিল। এবং যখন অ্যানির মেয়ে মাঠে যায়, সেখানে অদ্ভুত আগুনের মধ্যে একজন বসে থাকতে দেখে। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো অশুভ কিছু করছে। অ্যানির মেয়ে তাকে গভীরভাবে দেখছিল। ঠিক তখনই অ্যানি সেখানে এসে এবং মেয়েকে টেনে ভিতরে নিয়ে যায়। পিটারের বন্ধু তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানায়। পিটার যেতে প্রস্তুত ছিল, তাই অ্যানি তার মেয়েকে পার্টিতে পাঠিয়ে দেয়, যাতে সে মদ্যপান ইত্যাদি না করে। পার্টিতে পৌঁছে পিটার তার বন্ধুদের সঙ্গে মজা করতে শুরু করে এবং ধূমপান করতে থাকে। তার বোন বিরক্ত হচ্ছিল, তাই সে যখন ঘুরতে ঘুরতে একটি জায়গায় আসে এবং একটি কেক খায়, কিন্তু কেকটিতে শুকনো ফল ছিল, আর তার এই শুকনো ফলে অ্যালার্জি ছিল। ফলে তার শরীর খারাপ হতে শুরু করে। সে শ্বাস নিতে পারছিল না, দম বন্ধ হয়ে আসছিল। তার অবস্থা দেখে পিটার খুব নার্ভাস হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সে তাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়।
রাস্তায় তার বোন জানালা দিয়ে মাথা বের করে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই একটি পশু গাড়ির সামনে চলে আসে। দুর্ঘটনা এড়াতে পিটার গাড়ি অন্যদিকে সরিয়ে দেয়। সেদিকে একটি কাঠের খুঁটি ছিল, যার সঙ্গে তার বোনের মাথা এত জোরে ধাক্কা খায় যে সে সেখানেই মারা যায়। ধাক্কাটি এত ভয়ানক ছিল যে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। পিটার এতটাই অবাক হয়ে পড়ে যে সে কোনো প্রতিক্রিয়া দিতে পারে না। সে কোনো কিছু না বলে চুপচাপ বাড়ি ফিরে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন অ্যানি ও তার স্বামী তাদের মেয়ের মৃত্যু খবর জানতে পারে, তার প্রচণ্ড শোকে ভেঙে পড়ে। অ্যানি ক্রমাগত কান্না করতে থাকে এবং সে সেই শোক কাটিয়ে উঠতে পারছিল না। এই ঘটনার পর পরিবারের সদস্যদের আচরণ একে অপরের প্রতি অদ্ভুত হয়ে যায়। কেউ কারোর সঙ্গে কথা বলছিল না, সবাই চুপচাপ ছিল। এই দুঃখ থেকে মুক্তি পেতে অ্যানি সিদ্ধান্ত নেয় আবার সেই সাপোর্ট গ্রুপে অংশগ্রহণে যাবে। কিন্তু তার মানসিক অবস্থা এতই খারাপ ছিল যে সে সাহস পাচ্ছিল না। তবুও সে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সে গাড়িতে বসে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ একটি মহিলা সেখানে আসে। সে অ্যানিকে জানায়, আমি তোমার প্রতিবেশী, আমি তোমার বাড়ির কাছেই থাকি। আমি জানতে পেরেছি তোমার মেয়ে হঠাৎ ছোট বয়সে মারা গেছে। এ কথা শুনে অ্যানি খুবই দুঃখ পায়। তখন সেই মহিলা বলে, সম্প্রতি সময়ে আমার ছেলে ও নাতি পানিতে ডুবে মারা গেছে। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কারণ আমিও এই দুঃখের মধ্যে দিয়ে গিয়েছি। তবে আমি তোমাকে এই দুঃখ থেকে মুক্তি দিতে পারি। এ কথা বলে সে অ্যানিকে তার বাড়ির ঠিকানা দিয়ে চলে যায়। পরের দিন অ্যানি সেই মহিলার বাড়িতে যায়। দরজার সামনে একটি কার্পেট ছিল, যা অ্যানির কাছে অদ্ভুত লাগছিল। এটি দেখে তার মনে হচ্ছিল সে যেন এটি আগেও কোথাও দেখেছে। কিন্তু সে কিছু বোঝার আগে সে মহিলা দরজা খুলে তাকে ভেতরে আমন্ত্রণ জানায়। তার কথা বলতে শুরু করে এবং ধীরে ধীরে একে অপরের বন্ধু হয়ে ওঠে। অ্যানি বলে, আমি অনেক বছর ধরে ঘুমের মধ্যে হাঁটার রোগে ভুগছি। একদিন যখন আমি ঘুমের মধ্যে হাঁটছিলাম, তখন আমি আমার সন্তানদের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগাতে যাচ্ছিলাম। কিন্তু ঠিক সময়ে আমার জ্ঞান ফিরে আসে, তাই আমি নিজেকে থামিয়ে দিই। এই দিন থেকেই আমার পিটারের সঙ্গে সম্পর্ক ভালো নেই, কারণ সে বিশ্বাস করে যে আমি তার শত্রু। বাড়ি ফিরে অ্যানি তার মেয়ের মৃত্যুর একটি ক্ষুদ্র শিল্প তৈরি করছিল, অর্থাৎ তার মৃতদেহ মাটিতে পড়েছিল এবং তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এটি দেখে তার স্বামী খুবই বিচলিত হয়ে পড়ে। সেই রাতে যখন পরিবারের সবাই একসঙ্গে খাচ্ছিল, তখন পিটার রেগে গিয়ে অ্যানির সঙ্গে ঝগড়া শুরু করে। সে বলে, মা, সব দোষ তোমার। তুমি জোর করেছিলে তাকে আমার সঙ্গে পাঠাতে, কিন্তু ফেরার পথে কিভাবে সে মারা গেল আমি জানি না। এটা শুনে অ্যানিও প্রচণ্ড রেগে যায় এবং চিৎকার করে বলে, সবই তোমার কারণে হয়েছে, কারণ সে যখন মারা গিয়েছিল তখন সে তোমার সঙ্গেই ছিল, তাই তুমি নিশ্চয়ই তাকে মেরেছ। এই দৃশ্য দেখে অ্যানির স্বামী খুবই অস্থির হয়ে পড়ে এবং দুজনকেই শান্ত করার চেষ্টা করে। এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই পরিবার এখন আরও দূরে সরে যাচ্ছে এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দিন যখন অ্যানি একটি দোকানে কেনাকাটা করছিল, তখন আবার সে মহিলার সঙ্গে দেখা হয়। সে অ্যানিকে বলে, সম্প্রতি সময় আমি একটা কাজ করেছি, যার মাধ্যমে আমি আমার মৃত নাতির সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। কথা বলে সে অনেক অনুরোধ করে অ্যানিকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে সে প্রক্রিয়া করে সত্যি তার নাতির আত্মার সঙ্গে কথা বলে দেখায়। এই প্রক্রিয়াটি একদম ভালো লাগেনি, কারণ এটি তাকে ভয় দেখাচ্ছিল। কিন্তু সে মহিলা খুবই চালাক ছিল। সে অ্যানিকে পরামর্শ দেয়, তুমিও তোমার মেয়ের আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করো, তাকে এখানে ডাকো। তোমাকে খুব বেশি কিছু করতে হবে না, শুধু তার কোনো একটা বস্তু নাও, কিছু মন্ত্র পড়ো, তাহলে তার আত্মার সঙ্গে যোগাযোগ হবে। অ্যানি যখন ঘুমের মধ্যে হাঁটছিল, তখন সে পিটারের ঘরে যায়। সে দেখে যে অসংখ্য ছোট ছোট পিঁপড়ে পিটারের মুখের উপর হাঁটছে, চোখ নাক মুখের ভিতরে ঢুকছে। কিন্তু এখানে বোঝা যায় অ্যানি আসলে সত্যিকারের ঘুমের মধ্যে হাঁটছিল না, সে স্বপ্ন দেখছিল। আর সেই স্বপ্নেই সে এখানে এসেছে। এখন সেই স্বপ্নে পিটার তার মাকে জিজ্ঞাসা করে, আমার সঙ্গে তোমার কি সমস্যা? তুমি সবসময় আমার পেছনে কেন লেগে থাকো? এর উত্তরে অ্যানি বলে, আমি তোমাকে জন্ম দিতে চাইনি। আমার মা আমাকে অনুরোধ করেছিল তোমাকে জন্ম দিতে, কারণ সে একটি ছেলে চেয়েছিল। এমনকি আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু জানি না কিভাবে তুমি বেঁচে গেলে। এটা শুনে পিটার হতবাক হয়ে যায়। পরের মুহূর্তেই হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে এবং বুঝতে পারে যে এটি শুধুমাত্র একটি স্বপ্ন ছিল। সে সঙ্গে সঙ্গে তার স্বামী ছেলের কাছে যায় এবং সে রিচুয়াল সম্পর্কে বলে। তারা সেই প্রক্রিয়া শুরু করে যাতে সেই মহিলার কথা মতো সে তার মেয়ের আত্মাকে ডাকতে পারে। যখন প্রক্রিয়া শুরু হয়, তখন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। হঠাৎ করে অ্যানি একটি অদ্ভুত কণ্ঠে তার ছেলের সঙ্গে কথা বলতে শুরু করে। একই সঙ্গে মোমবাতিগুলো নিজে থেকেই জ্বলে ওঠে। এসব দেখে পিটার খুবই ভয় পেয়ে যায়, তাই সে অ্যানির মুখে পানি ছুড়ে দেয়, যাতে সে প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। ফলে প্রক্রিয়াটি থেমে যায় এবং অ্যানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যা কিছু এখন ঘটলো, অ্যানির তা কিছুই মনে ছিল না, কারণ সম্ভবত তার মেয়ের আত্মা তার মধ্যে প্রবেশ করেছিল। পরদিন আমরা দেখি অ্যানি রাগের বশে সে তার সব ক্ষুদ্র শিল্প ভেঙে ফেলে। অ্যানির মেয়ের ডায়েরি, যা এই রিচুয়ালের প্রক্রিয়া ব্যবহার হয়েছিল, নিজে থেকেই পিটারের ছবি ফুটে উঠতে শুরু করে। দিন যখন পিটার স্কুলে ছিল, সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। সেখানে তার আসল চেহারা ও প্রতিবিম্বে একে অপরের সম্পূর্ণ বিপরীত ছিল। বাস্তবে তার মুখভঙ্গি একদম সিরিয়াস ছিল, কিন্তু তার প্রতিবিম্বে সে খুবই আনন্দিত দেখাচ্ছিল। তার মুখে হাসি ছিল। অ্যানি তার মেয়ের ডায়েরিটি পুড়িয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু প্রথমবার ডায়েরিটি আগুন ধরছিল না। পরে যখন আগুন ধরে, তখন অ্যানির শরীরেও আগুন জ্বলতে শুরু করে, যার ফলে সে দ্রুত ডায়েরির আগুন নিভিয়ে ফেলে। এখন এইসব ব্যাপারে অ্যানি খুবই বিভ্রান্ত হয়ে পড়ে।
তার মনে অনেক প্রশ্ন আসতে শুরু করে। উত্তর খোঁজার জন্য সে প্রতিবেশীর বাড়িতে যায়, কিন্তু সেখানে প্রতিবেশীকে না পেয়ে সে কালো জাদুর কিছু সামগ্রী দেখতে পায়। এছাড়া সেখানে পিটারের ছবিও ছিল এবং সে ছবির উপর কিছু কালো জাদু করা হচ্ছিল। যখন সে দরজার কার্পেটের দিকে তাকায়, তখন তার মনে পড়ে যায় এমন কার্পেট তার মায়ের কাছেও ছিল। সে দ্রুত তার বাড়িতে ফিরে যায় এবং মায়ের জিনিসপত্র খুঁজতে শুরু করে। হুবহু একই ডিজাইনের আরো অনেক কার্পেট পেয়ে যায়, এগুলো কিছু জাদুকরী চিহ্নের ইঙ্গিত দিচ্ছিল। সন্দেহ করতে শুরু করে, তাই সে ছবি সহ থাকা অ্যালবাম দেখে। তা সে দেখে যে প্রতিবেশী মহিলাটি তার পায়ের সঙ্গে আছে। এতে সে স্পষ্ট হয়ে যায় যে সেই মহিলা শুরু থেকে অ্যানির মায়ের নির্দেশনা অনুসরণ করছিল। তার মা মারা যাওয়ার পর সে অত্যন্ত চালাকির সঙ্গে অ্যানিকে রিচুয়াল করতে বাধ্য করছিল, যাতে তার কোনো উদ্দেশ্য পূরণ হয়। এর মতো অ্যানি একটি বই পায়, আত্মা, ভূত, দানব, শয়তান এবং কালো জাদুর ব্যাপারে লেখা ছিল। এরপর অ্যানি বুঝতে পারে যে কেন এসব করা হচ্ছিল, অর্থাৎ এই সব কিছুই নরকের এক দানবের জন্য করা হচ্ছিল। এইসবের মাধ্যমে তারা দানবটিকে একটি মানবদেহ দিতে চেয়েছিল, যা কোনো পুরুষ মানুষের হতে পারত। মা এটি করছিল কারণ সে এক শয়তান উপাসক দলের সদস্য ছিল, যারা ওই দানবকে তার মনে করত। এই দানব খুবই শক্তিশালী। সে নরকের একজন রাজা। সে নরকের 8জন রাজার মধ্যে একজন। তাকে এমন এক ঈশ্বরও বলা হয় যে মানুষকে কষ্ট দেয়, তার সঙ্গে দুষ্টুমি করে এবং সে সেই দেহে প্রবেশ করতে ভালোবাসে যেটি সবচেয়ে দুর্বল। দেহে প্রবেশ করানোর জন্য এবং পরে তাকে বের করে দেওয়ার জন্য কিছু রিচুয়াল অনুষ্ঠান করতে শুরু করে। প্রথমে চেষ্টা করেছিল দানবটিকে অ্যানির ভাইয়ের শরীরে প্রবেশ করাতে। প্রক্রিয়ায় অ্যানির ভাইকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল, তাকে নির্যাতন করা হয়েছিল। সে বুঝতে পেরেছিল যে তার সঙ্গে কি হতে চলেছে, তাই সে ক্লান্ত হয়ে নিজের জীবন শেষ করে ফেলে। তখন অ্যানির মা আরেকটি দেহ খুঁজতে শুরু করে, যেখানে দানবটিকে প্রবেশ করানো যাবে। কিন্তু তার কর্মকাণ্ডের কারণে অ্যানির তার প্রতি সন্দেহ হয়, তাই সে তার ছেলে পিটারকে তার মায়ের কাছে যেতে দেয়নি। ফলে সে পিটারের শরীরে দানবটিকে প্রবেশ করাতে পারেনি। যদিও দানবটি একজন পুরুষ দানব ছিল, তাই তার একটি পুরুষ দেহের প্রয়োজন ছিল। তবুও অ্যানির মা এটিকে অ্যানির মেয়ের শরীরে প্রবেশ করায়। এ কারণে সে অদ্ভুত আচরণ করত। তারপর সে তার আসল লক্ষ্য বানিয়ে নেয় অ্যানির ছেলে পিটারকে। মারা যাওয়ার আগে সে একটি বড় পরিকল্পনা করে। প্রতিবেশী মহিলা তাকে সাহায্য করেছিল। সেই প্রতিবেশী মহিলা ইচ্ছাকৃতভাবে অ্যানির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছিল, কারণ তার গ্রুপের পরিকল্পনা ছিল এটি যে কোনোভাবে সম্পূর্ণ করা, অর্থাৎ পিটারের শরীরে দানবের আত্মা প্রবেশ করানো। জানার পর অ্যানি তার বাড়ির চিলেকোঠা পরীক্ষা করে। সে উপরে ছোট একটি ঘর পরীক্ষা করে, যেখানে তার মায়ের মৃতদেহ দেখতে পায়, যেটি নড়াচড়া করছিল এবং যার মাথা ছিল না। এখন আমরা জানতে পারি যে তার মায়ের মৃতদেহটি কবর থেকে চুরি করা হয়েছিল। এর সারসংক্ষেপ হলো, এই মৃতদেহটি আসলে তাদের গ্রুপের লোকেরাই কবর থেকে বের করে এনেছিল। তারপর তার মাথাটি কাটে এটি চিলেকোঠায় রাখা হয়েছিল, কারণ মাথা কাটা তাদের রিচুয়ালের একটি অংশ। হঠাৎ ছাদের উপর রক্তের দাগ দেখা যায় এবং দানবটির একটি চিহ্ন ফুটে ওঠে। সে যখন পিটার ক্লাসে বসছিল, তখন সে এক অদ্ভুত শব্দ শোনে, যার ফলে তার শরীর স্থির হয়ে যায়। সে বুঝতে পারে না তার সঙ্গে কি ঘটছে এবং সে তার মাথা জোরে জোরে টেবিলের উপর আঘাত করে। তার নাক ভেঙে যায় এবং রক্ত বের হতে থাকে। এরপর সে এতটা আতঙ্কিত হয়ে পড়ে যে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার বাবা স্কুলে আসে এবং পিটারকে বাড়িতে নিয়ে যায়। তার নাকের আঘাত দেখে অ্যানির খুব খারাপ লাগে। তার মা ও দানব সম্পর্কিত সবকিছু বলে, কিন্তু তার স্বামী এসব বিশ্বাস করে না। সে ভাবে অ্যানির মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে এবং সে পাগল হয়ে যাচ্ছে, কারণ সে বারবার এসব বলছিল। এখন অ্যানি বারবার তার স্বামীকে বোঝানোর চেষ্টা করে যে দয়া করে তাদের মেয়েটির ডায়েরি পুড়িয়ে ফেলো, কারণ এটাই দানবের সঙ্গে যুক্ত থাকার একমাত্র উপায়। তাই এটি পুড়িয়ে ফেললেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার স্বামী এটি করতে অস্বীকার করে, কারণ এটি করলে অ্যানিও আগুনে পুড়ে যাবে। সেটি কথা না শুনে অ্যানি নিজেই ডায়েরিটি আগুনে ছুঁড়ে ফেলে, কিন্তু এবার অ্যানির বদলে তার স্বামীর গায়ে আগুন লেগে যায়, যা অনেক চেষ্টা করে নিভানো যাচ্ছিল না এবং এটি আরও বাড়ছিল। এভাবে আগুনে পুড়ে সে মারা যায়। পিটার ফিরে পায় এবং যখন দেখে যে তার বাবা আগুনে পুড়ে মারা গেছে, তখন সে খুব দুঃখ পায়। হঠাৎ অ্যানির ভিতরে অদ্ভুত কিছু ঘটে। সে পিটারের পেছনে পাগলের মতো দৌড়াতে শুরু করে তাকে মারার জন্য। আসলে এখন দানবটি অ্যানির শরীরে প্রবেশ করেছে। এদিকে পিটার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং বাঁচার জন্য দৌড়ে গিয়ে চিলেকোঠায় লুকিয়ে পড়ে। বাইরে অ্যানি তার নিয়ন্ত্রণ হারিয়ে দরজায় জোরে জোরে মাথা ঠুকতে থাকে। চিলেকোঠায় পিটার তার দাদির মৃতদেহ খারাপ অবস্থায় দেখতে পায়। এরপর সে তার মাকে দেখতে পায়, যে তখন নিজের গলায় আঘাত করার চেষ্টা করছিল। সেখানে অনেক লোক দাঁড়িয়ে ছিল যারা কিছুই পড়েনি এবং তারা গভীর মনোযোগ দিয়ে পিটারের দিকে তাকিয়েছিল। পিটার ভয়ে জানালা ভেঙে দ্রুত বাইরে বেরিয়ে যায়। হঠাৎ উজ্জ্বল আলো আসে এবং তার শরীরে প্রবেশ করে। এটা ঠিক সেই রকম ছিল যা তার বোনের চারপাশে দেখা গিয়েছিল। এখান থেকে বোঝা যায় যে অবশেষে দানবটি পিটারের শরীর দখল করেছে এবং তার ভিতরে প্রবেশ করেছে। পিটার উঠে দাঁড়ায় এবং তার মায়ের অদ্ভুত অবস্থা দেখে। সে ভাসতে ভাসতে বাইরের ছোট ঘরের দিকে চলে যাচ্ছে। পিটারও সেই ঘরে যায়। সেখানে অনেক লোক ছিল যারা দানবের উপাসক ছিল। তারা সবাই পিটারের সামনে মাথা নত করে, কারণ দানব পেমন তার শরীরে প্রবেশ করেছে এবং তাই এখন তাকে ঈশ্বর হিসেবে ভাবছে। প্রতিবেশী মহিলা সেখানে
আসে যে খুব খুশি ছিল, কারণ যে পরিকল্পনাটি সে বহু বছর ধরে পড়ছিল তা আজ সফল হয়েছে। মাথায় একটি মুকুট পরিয়ে দেয় এবং তাকে দানব পেমন বলে ডাকে। সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবাই একসঙ্গে পেমন ধ্বনি দিতে থাকে। তারা বহু বছর ধরে পূজা করছিল আসছে তাদের সামনে। তার আনন্দে পুরো গ্রুপ আনন্দ উল্লাসে নৃত্য করতে থাকে। আর এর সঙ্গে এই চলচ্চিত্রটি শেষ হয়। এই বিশ্লেষণটি পছন্দ করেন তাহলে লাইক দিন এবং আরও থ্রিলার সিনেমার বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সময় পর্যন্ত কৌতূহলী থাকুন, ভয় পেতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত টাটা।